ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই লাইভ সেশনটিতে সাডেনলি একটু লাইভে আসা কিছু টপিক নিয়ে একটু কথা বলবো এবং যারা এই লাইভটি শুনবেন প্রমিনেন্ট কনসালটেন্টের পেজ থেকে অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন। স্পেশালি আজকের যে লাইভটি করছি আমরা সেটা হচ্ছে কানাডার স্টাডি ভিসা রিজেকশন এবং পরবর্তীতে রিঅ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু টিপস এবং হচ্ছে যে আমাদের কিছু কিছু কেস নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা আপনাদের জন্য আশা করি উপকারে আসবে। তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন, যারা লাইভটা দেখছেন একটু আমাকে কষ্ট করে জানাবেন যে আমার এই ভয়েসটা ক্লিয়ার কিনা এবং আপনারা পারফেক্টলি শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু ওয়েট করছি, একটা মিনিট। সো আমি একটু রিকোয়েস্ট করব যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু যদি আমাকে কমেন্ট করে জানাতেন। সো আই হোপ এভরিথিং ইজ ফাইন। তো আমি বেসিক্যালি একটু কাইন্ডলি জানাবেন, আমি বুঝতে পারছি না যে আসলে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এবং সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার দেওয়ার জন্য। যদি কোনো কারণে আপনাদের দেখতে সমস্যা হয় অবশ্যই আমাকে একটু জানাবেন। একটু শেয়ার দেওয়া দরকার এবং হচ্ছে একটু কমেন্টস করে জানানো দরকার যে শোনা যাচ্ছে কিনা আমাকে। সো লাইক আপনারা সবাই জানেন যে কানাডার যখন আমরা কাজ করি, ভিসা প্রসেস করি, একটা লম্বা সময় নিয়ে আমাদের কাজ করতে হয়, রাইট? সো দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, অফার লেটার আসার পরে দেন তাদের কন্ডিশনসগুলো মিট করে, দেন লাইক টিউশন ফিস পাঠানো, দেন এলওএ আসা এবং ভিসা প্রসেসিং শুরু করা, সবকিছু মিলিয়ে ডকুমেন্টেশন রেডি করা, সবকিছু মিলিয়ে কিন্তু একটা লম্বা টাইম আমাদের এখানে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ যে আমরা সাউন্ডটা ক্লিয়ার আছে। তো লাইক যেটা হচ্ছে যে একটা লম্বা জার্নি কিন্তু আমাদের স্বভাবতই চলে আসে এই এই কানাডা যখন আমরা ভিসা অ্যাপ্লিকেশন করি, কারণ আপনার ডকুমেন্টেশনে অনেক সময় লাগে অনেকের ক্ষেত্রেই, এবং অনেকের সময় ফান্ডটা ম্যাচিউর করতে হয়। যদি হঠাৎ করে কোনো সাডেন ফান্ড চলে আসে সেই ক্ষেত্রে মানে সোর্স অফ ফান্ড দেখাতে হয়, ট্যাক্স ফাইল থেকে শুরু করে প্রপার্টি ভ্যালুয়েশন, এমপ্লয়মেন্ট, অনেক কিছু এখানে ম্যাটার করে আসলে। তো একটা লম্বা সময় পার করার পরে, একটা এফোর্ট যাওয়ার পরে, একটা পেইনফুল জার্নি হওয়ার পরে যখন ফাইলটা রিজেকশন হয় তখন আলটিমেটলি সবার মনটা খুবই খারাপ হয়ে যায়, স্বাভাবিক। কারণ এত এফোর্ট দেওয়ার পরে, এত সময় ধরে কাজ করার পরে যখন আমার রিজেকশন আসে আফটার লং টাইম এবং খুব সিম্পল রিজনের কারণে, তখন কিন্তু স্বভাবতই মনটা খুব খারাপ হয়ে যায়, একটা ডিমোটিভেশন কাজ করে এবং দেখা যাচ্ছে অনেক সময় সেশন মিস হয়ে যায়। কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে স্পেশালি সাবজেক্ট পাওয়া যায় না, সেশন মিস করলে দেন আমাকে 1 বছরের মতো ওয়েট করতে হয় নেক্সট সেশনে যাওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করে, একটা ডিপ্রেশন কাজ করে। তো আমি যেটা বলবো যে কানাডাতে, হ্যাঁ, এটা যখন আমি কানাডাতে অ্যাপ্লাই করার চিন্তা করবো আমাকে একটু মাইন্ডসেট রাখতে হবে যে আমাকে দ্বিতীয়বার বা তৃতীয়বার অ্যাপ্লিকেশন বা কোনো কোনো ক্ষেত্রে আরেকটু বেশি যদি আরেকবার যদি আমাকে অ্যাটেম্প নিতে হয় সেটার একটা মাইন্ডসেট রাখতে হবে, এবং আমাকে মাথায় রাখতে হবে যেন আমার ফান্ডটা যেন দীর্ঘদিন ধরে আমরা ধরে রাখতে পারি। কারণ আমরা যখনই কোনো কারণে রিজেক্ট হচ্ছি তখন কিন্তু আমাদের জিসিএমএস নোটটা এনে ওই নোটটাকে ফলো করে আমাদের যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে, সেটা আইএলটিএস এর ক্ষেত্রে হোক, ফান্ডের ক্ষেত্রে হোক, বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, প্রোগ্রামের ক্ষেত্রে হোক, সেটাকে ইমপ্রুভ করে কিন্তু আমাকে ফাইনালি সাবমিট করতে হবে, যাতে পরবর্তীতে
আমার ভিসাটা আমার হয়, এবং সেটাই কিন্তু আসলে সত্যি। তো আপনাকে অবশ্যই ইমপ্রুভমেন্ট ছাড়া যদি আপনি শুধুমাত্র মানে একটা র্যান্ডম সাবমিশনে আবার চলে যান, তাহলে কিন্তু আপনার ভিসা পরবর্তীতেও কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। আমি আমাদের রিসেন্টলি দুইটা ভিসার ব্যাপারে, দুইটা সাকসেসফুল স্টুডেন্টের কেস নিয়ে আমরা একটু কথা বলবো, যার মধ্যে একজন স্টুডেন্ট উনি একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, এবং ইউনিভার্সিটি অফ উইন্ডসরে মাস্টার অফ মেডিকেল বায়োটেকনোলজি, এবং উনি প্রথম 3বার উনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছিলেন। তার নিজের সেলফ অ্যাপ্লিকেশনটা ছিল, কোনো উইদাউট এনি এজেন্সি সাপোর্ট বা ছাড়া, কনসালটেশন ছাড়া। এবং প্রত্যেকবার যেমন তার ফার্স্ট রিফিউজালে তার অ্যাসেট নিয়ে ধরেছে, তার পারপাস অফ ভিজিট ছিল, কারেন্ট এমপ্লয়মেন্ট সিচুয়েশন ছিল, এবং পরবর্তী রিফিউজালেও কিন্তু তার অ্যাসেট, পারপাস অফ ভিজিট এবং কারেন্ট এমপ্লয়মেন্ট ছিল, এবং লাস্টের যে রিফিউজালটা ছিল পারপাস অফ ভিজিট, এবং হচ্ছে যে, এবং হ্যাঁ, পারপাস অফ ভিজিটটাই তারা মেইন ফোকাস করেছে। দেখেন, 3টা কিন্তু রিজন, একটা হচ্ছে তার পারপাস অফ ভিজিট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার, আর একটা হচ্ছে তার কারেন্ট এমপ্লয়মেন্ট। মানে তার কারেন্ট এমপ্লয়মেন্টটা তার তার মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে বা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে সাফিসিয়েন্ট হিসেবে শো করছে না, মানে তার যে প্রেজেন্ট ইনকাম, প্রেজেন্ট জবটা অতটা স্ট্রং না। সবকিছু মিলিয়ে 4th টাইম, মানে 4বার যখন সে 4th টাইম অ্যাপ্লাই করলো, সে প্রমিনেন্সের মাধ্যমে তিনি অ্যাপ্লাই করলেন, এবং তার হাজবেন্ড, তার বেবি সহ কিন্তু 4বারে বার সে ভিসা পেয়ে গেল। 4র্থবার অ্যাপ্লিকেশনে সে কিন্তু ভিসা পেল। সো আমরা যখন তার জিসিএমএস নোটটা আনলাম, এবং আমরা যখন দেখলাম যে না, জিসিএমএস নোটটাও খুব জেনারিক ভাবেই লেখা, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা খুব অবজারভেশন করলাম তার কোর্স ফি, তার লিভিং এক্সপেন্স। আমরা সবাই জানি কানাডাতে কিন্তু লিভিং এক্সপেন্সটা বেড়ে গেছে, ইনস্টেড অফ 10,000 ইটস নাও ওভার 20,000 পার ইয়ার। সো সেই ক্ষেত্রে আমরা তার কোর্স ফি, তার হচ্ছে যে লিভিং এক্সপেন্স, তার অন্যান্য সমস্ত খরচ, যেহেতু তার সাথে ফ্যামিলি মেম্বার আছে, সবগুলোকে আমরা মার্জ করার পরে আমরা দেখলাম যে ইয়েস, তার ফাইন্যান্সিয়ালি তার দুর্বলতা ছিল, তার ফান্ডে যথেষ্ট ঘাটতি ছিল। তখন আমরা তাকে অ্যাডভাইস করলাম যে আপনার ফান্ডটাকে ইনক্রিজ করতে হবে। তখন সে ডেফিনেটলি তার প্যারেন্টসের সাথে কথা বলে, এবং তার আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে সে কিন্তু ফান্ডটা ইনক্রিজ করলো। এবং পাশাপাশি তার অন্যান্য যে প্রবলেমগুলো ছিল, তার এসওপি, তার অন্যান্য যে ফ্যাক্টরগুলো ছিল, সেগুলোতে আমরা কনসেন্ট্রেট করলাম, এবং ফাইনালি সে কিন্তু ফ্যামিলি সহ ভিসা পেলো, এবং সে সেপ্টেম্বরে জয়েন করলো 2024-এ ইউনিভার্সিটি উইন্ডসর মাস্টার্স প্রোগ্রাম। তো আলটিমেটলি হয় কি, যে অনেক সময় আমরা মনে করি আমার ব্যাংক আছে রেডি, আমার একটা ব্যাংকে ফান্ড আছে, আই হ্যাভ এ জব, জবের স্যালারি কতটুকু হওয়া উচিত, জবটা কেমন হওয়া উচিত, জবের ক্ষেত্রে লিভ অ্যাপ্লিকেশন প্রয়োজন কিনা, এবং আমার হাজবেন্ড কি করে, হাজবেন্ডের প্রোফাইলটা কেমন, কতটুকু স্ট্রং, বাংলাদেশে তার যে অবস্থান সেটা আসলে কতটুকু তার মানে ফ্যামিলি টাইজ বা কান্ট্রি টাইজ থেকে বিলং করে বা রিফ্লেক্ট করে। তারপর বাচ্চা, বেবি থাকলে সে কিসে পড়ে, কত বছর বয়স, সব কিছুকে কিন্তু কনসিডারেশন আনার পরে দেন ফাইলটাকে আমাদের সাজাতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা জাস্ট মনে করি যে হ্যাঁ, আমার 1 বছরের ফান্ড দেখাতে বলেছে কানাডাতে, সো আই জাস্ট গো ফর ইট, এবং সাবমিশন করার পরে কিন্তু আমরা দেখছি যে রিফিউজাল হচ্ছে। সো আমি যেটা বলবো যে অবশ্যই আপনার স্পেশালি ভিসার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু এক্সপার্ট কনসালটেন্টের মাধ্যমে একটু পরামর্শ করে নেবেন। তাহলে হবে কি, আপনার যে এই যে ভিতরের যে টেকনিক্যাল যে গ্যাপগুলো বা যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু সলভ করার একটা সুযোগ আপনি পাবেন, এবং সেই ক্ষেত্রে ফাইলটা আরো স্ট্রং হবে। এবং সেই ক্ষেত্রে যদি কোনো কনসালটেন্সি ফার্ম আপনার কাছে কিছু সার্ভিস ফিও দাবি করে, আমি মনে করি সেটা যৌক্তিক। কারণ আমরা যেমন আমরা করি, আমরা অফার করি, বা আমাদের একটা ফিক্সড একটা চার্জ আছে যে আমরা এই ধরনের চার্জ নিয়ে থাকি ফর ভিসা অ্যাপ্লিকেশন বা ভিসা প্রসেসিং। কেন নিয়ে থাকি? বিকজ আমরা ফাইলগুলো নিয়ে রিসার্চ করি, অ্যাপ্লিকেন্টের সাথে আমরা বসি, তার সমস্ত কিছু নিয়ে আমরা গো থ্রু করি, রিসার্চ করি, কোথায় কোথায় প্রবলেম আছে ফাইন্ড আউট করি, এবং সেগুলোকে সর্ট আউট করে সলিউশন করে কিভাবে আমরা ফাইলটাকে স্ট্রং করতে পারি, এটা নিয়ে কিন্তু আমরা একটা গবেষণা করি, বা আমরা এটা নিয়ে কাজ করি, এবং 1-to-1 আমরা খুব ক্লোজলি আমরা ট্রাই করি সাপোর্টটা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি কিছু চার্জ তো ডিমান্ড করেই। আর বিকজ আমরা যেহেতু সবসময় আপনাদেরকে নিয়েই আমরা কাজ করি, ফ্রম মানে অফিস ওপেন হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, সো উই আর ওয়ার্কিং ফর ইউ, এবং ইউ নো দ্যাট যে একটা খরচ থাকে, অফিসিয়াল এক্সপেন্সেস থাকে। তো আমি মনে করি যে এই পেমেন্টটা আপনাদের দিতে হেজিটেট ফিল করার কোনো কারণ নেই, বিকজ ইটস অ্যাকচুয়ালি আমরা সার্ভিসটা আপনাদের জন্যই দিচ্ছি।
এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আমরা কিন্তু সত্যি কথা বলতে যে আমরা কিন্তু চার্জটা নিচ্ছি ভিসা সাকসেসফুল হলে আপনার পিপিআর রেজাল্ট আসলে বা পিপিআর আসলে। তো আলটিমেটলি ফ্যাক্ট হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট যে আপনাদের এই যেটা বলবো যে দেখেন 3বার রিজেক্ট হওয়ার পরে কিন্তু তার ফান্ডটা সে ধরে রেখেছেন এবং সে প্রথম কথা হচ্ছে পেশেন্স ছিল এবং সে হোপলেস হয়নি। তো এই বিষয়গুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। বাট হ্যাঁ, সে 3বারই তার অ্যাপ্লিকেশনটা ছিল র্যান্ডম, মানে তার অ্যাপ্লিকেশনে কোনো ইম্প্রুভমেন্ট ছিল না, কোথায় কোথায় তার সিগনিফিকেন্টলি কাজ করতে হবে এগুলো সে বুঝতে পারেনি। তো যখন চতুর্থবার আমাদের কাছে আসলো তখন আমরা সবকিছু আলোচনা করে রিসার্চ করে আমরা কারেকশনগুলো করে দেন আমরা রিসাবমিট করার পরে কিন্তু ভিসা পেলো। এরপরে আমাদের আরেকটা কেস নিয়ে আমাদের রিসেন্ট একটা ভিসা হয়েছে, তারও কিন্তু মোটামুটি তারও কিন্তু বেশ একটু ম্যাচিউরড স্টুডেন্ট, যার বয়স আমি বলবো যে ওভার 45 অর 45-এর কাছাকাছি। তার অনার্স মাস্টার সবই কমপ্লিট ছিল, বেশ সিনিয়র স্টুডেন্ট এবং তার পোর্টফোলিও খুবই ভালো, আউটস্ট্যান্ডিং পোর্টফোলিও। তিনি ম্যানেজার হিসেবে জব করেছেন এবং তার একটা নিজের একটা বিজনেসও আছে। তার আইএলটিএস 6.56 ছিল ইচ ব্যান্ডে। প্রথম 2বার সে কিন্তু অ্যাপ্লাই করলো মোহাক কলেজে গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। 2বার রিজেকশন হওয়ার পরে এই রিজেকশন দুটো আমাদের এখান থেকে হয়েছে এবং তখন আমরা দেখলাম যে না আসলে তার মাস্টার্সে যেহেতু আমরা তার প্রোফাইলটা আবার রিসার্চ করলাম এবং দেখলাম যে না তার প্রোফাইলটাতে মাস্টার্সে আমরা দিতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা তার অ্যাপ্লিকেশনটা আমরা করলাম ইউনিভার্সিটি নায়াগ্রা ফলসে মাস্টার অফ ম্যানেজমেন্টে এবং ফাইনালি কিন্তু সে ভিসা পেলো এই অক্টোবর 24-এ। তো ফ্যাক্ট হচ্ছে যে আমরা লাস্ট টাইম যখন তার অ্যাপ্লিকেশনটা করলাম এসওপি, কারণ এখানে একটা ব্যাপার ছিল, তার একটা ম্যাটার ছিল জিসিএমএস নোটে যে সে খুবই কোয়ালিফাইড একজন মানুষ এবং সে ক্যানাডাতে এতগুলো টাকা খরচ করবে আফটার সো মেনি কোয়ালিফিকেশনস, হোয়াটস দ্য পয়েন্ট স্পেন্ডিং এ লট অফ মানি। তো এই বিষয়টাকে আমরা আসলে আমরা খুব ভালোভাবে আমরা এটাকে রিসার্চ করলাম যে আসলে এসওপিতে কি ধরনের জাস্টিফিকেশন হওয়া উচিত এবং সেভাবে আমরা প্রস্তুতি নিলাম, সেভাবে আমরা রিফিউজাল গ্রাউন্ড প্রস্তুতি করলাম এবং সেভাবে আমরা সাবমিশন করার পরে আল্লাহর রহমতে কিন্তু উই গট দ্য ভিসা ফাইনালি। তো আমি যেটা বলবো যে ক্যানাডাতে সামনে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। স্পেশালি আমি একটু কথা বলবো কারণ আপনারা সবাই জানেন নতুন যে রুলস রেগুলেশন আসছে তাতে কিন্তু ক্যানাডা একটু পরোক্ষভাবে একটু মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট বা আন্ডার গ্র্যাজুয়েট মানে এক্সেপ্ট কলেজ প্রোগ্রাম তারা কিন্তু ইউনিভার্সিটি প্রোগ্রামগুলোর প্রতি একটু বেশি জোর দিচ্ছে। তবে হ্যাঁ, কলেজ প্রোগ্রাম নিয়েও আপনাদের মানে কনফিউশন ফিল করার কোনো কারণ নেই। আপনি দেখতে হবে যে প্রোগ্রামটা জব ডিমান্ডে আছে কিনা এবং সেই ক্ষেত্রে প্রোগ্রামটা যদি টেকনিক্যাল প্রোগ্রাম হয় বা জব ডিমান্ড কোর্স হয় তাহলে কিন্তু আই বিলিভ দেয়ার ইজ নো প্রবলেম, কারণ অনেকের বাজেট প্রবলেম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলবো যে মাস্টার্স হোক বা ব্যাচেলর হোক সবাই একটা মাথায় রাখবেন যেন আপনাদের ইচ ব্যান্ডে যেন আইএলটিএস 6 থাকে, ইচ ব্যান্ডে আইএলটিএস 6 এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এখন 5.5 দেওয়া মাত্রই ওই 5.5-এর কারণে অনেক সময় রিজেক্ট হয়ে যাচ্ছে যদি ইচ ব্যান্ডে 6 না থাকে। তো এটা একটা মাথায় রাখতে হবে। আপনার যদি আইএলটিএস ইভেন কম থাকে দরকার হলে আরো 2-1বার আইএলটিএস দেন, কারণ রিজেকশন হয়ে 2-3বার অ্যাপ্লাই করার থেকে আমার মনে হয় 2-3বার আইএলটিএস পরীক্ষা দিয়ে ইচ ব্যান্ডে 6 তোলাটা বেশি বুদ্ধিমানের কাজ। নাম্বার 2 হচ্ছে ফান্ডিংটা। অনেকের আছে যে ফান্ডিং সম্পর্কে আইডিয়া কম, কতটুকু ফান্ড দেখাতে হবে, কিভাবে দেখাতে হবে, ফান্ডটা যদি নতুন আসে সেই ক্ষেত্রে হাউ টু রিপ্রেজেন্ট। তো ফান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। এখন সবাই জানেন যে যেহেতু ক্যানাডা লিভিং এক্সপেন্স অনেক বেড়ে গেছে, নট অনলি দ্যাট সব কিছুরই কস্টিং কিন্তু অনেক বেড়ে গেছে, টিউশন ফিস সব কিছু মিলিয়ে। সো ফান্ডটা কিন্তু খুব সিগনিফিকেন্টলি আপনাকে যাতে ফান্ডে আপনাকে ধরতে না পারে। তো আমরা যেটা বলি যে এখন 2 বছরের কোর্স হলে সত্যি কথা বলতে যে এখন 65-70 দেখাতে পারলে খুবই ভালো হয় বাংলাদেশি টাকা, 60 বা 70 লাখ টাকা। এবং সেই ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে মাস্টার্স প্রোগ্রামে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে যদি মাস্টার্স প্রোগ্রাম 2 বছরের হয় এবং সেই ক্ষেত্রে স্পাউস ওয়ার্ক রাইট পাবে। তো সবকিছু মিলে আমি যেটা বলবো যে সিজিপিএটা ভালো থাকতে হবে, যারা মাস্টার্সে যাবেন অবশ্যই 3 অ্যাবভ থাকতে হবে, সেক্ষেত্রে অ্যাডমিশন চান্সেস অনেক বেড়ে যাবে। অনেক সময় 2.8 2.9 আমরা নিয়ে থাকি। আইএলটিএসে ট্রাই করবেন যেন 6.5 নো ব্যান্ড বিলো 6 এর নিচে যেন না থাকে। যদি 6 এর নিচে থাকে তাহলে আপনার অ্যাপ্লাই করাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে না, সেই ক্ষেত্রে আইএলটিএস অথবা পিটি দিয়ে এটাকে ইমপ্রুভ করে অ্যাপ্লিকেশন করাটা বেটার হবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে
মানে আমরা যেটা ভয় পাই আর কি, যে আমাদের প্রথমবার রিজেকশন হলো, তো আসলে আদৌ ভিসা হবে কিনা। দেখেন কানাডার গভর্নমেন্ট দে নেভার সেইড দ্যাট ইউ ক্যান নট অ্যাপ্লাই এনিমোর, বিকজ ইউ ক্যান অ্যাপ্লাই ডেফিনেটলি যদি আপনার রিফিউজাল পছন্দ না হয়, বিকজ অনেক সময় র্যান্ডম রিজেকশন হয়, আমরা সবাই জানি, যেহেতু অনেক সময় এআই এর মাধ্যমে অনেক সময় ডিসিশনটা হয় ফার্স্ট টাইম, সো সেকেন্ড টাইম থার্ড টাইম অ্যাপ্লাই করতে, বা ইভেন ফোর্থ টাইম, ইভেন আপ টু 10 টাইমস, there is no restriction on that. So as long as you are confident that I'm okay with my file এবং আমার প্রোফাইল সবকিছু পারফেক্ট, আমার ফান্ড পারফেক্ট, আমার এসওপি পারফেক্ট, সো as long as you as many as you want you can apply. এবং আমি এনকারেজ করবো যদি আপনাদের যদি পেশেন্স থাকে, আমি বলবো যে আপনারা ফাইট করতে হবে, অবশ্যই হবে, এবং আপনি ভিসা পাবেন, যেটা আমরা পাচ্ছি বিগত যখন আমরা অ্যাপ্লাই করছি আমরা পাচ্ছি। কিন্তু আমাদের ফাইল যদি স্ট্রং হয়, আমরা যদি ফাইলটাকে একটু স্ট্রং করে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি, ভিসা না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। তো অনেকের মধ্যে একটা ধারণা কাজ করছে যে কানাডাতে ভিসা হবে কিনা সামনে, বা আসলে কোন প্রোগ্রামে যাব, কিভাবে অ্যাপ্লাই করব, ভিসা দিচ্ছে কিনা, বা ভিসা রেশিও কেমন। তো আমি যেটা বলবো যে টু বি ভেরি অনেস্ট, যতই নতুন নিয়ম আসুক না কেন, আমি যেটা বলবো আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা পোটেনশিয়াল স্টুডেন্ট, যাদের আইএলস ভালো, সিজিপিএ ভালো, স্পন্সরশিপ ভালো, তাদের জন্য কিন্তু কানাডার কোনো রুলসেই কিন্তু প্রবলেম হচ্ছে না। শুধুমাত্র কনফিডেন্স নিয়ে এবং একটু পেশেন্স নিয়ে আগাতে হবে, এবং আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট কনসালটেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, কারণ আলটিমেটলি ইটস নট অ্যাবাউট প্রমিনেন্ট, ইউ ক্যান টক টু আদার কনসালটেন্ট অ্যাজ ওয়েল, তাদের সাথে একটু কথা বলে একটু জাজমেন্ট করে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন, যাতে আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ল্যাকিংস না থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে লাইক আপনারা যখন প্রস্তুতি নেবেন, আপনারা অবশ্যই, যেমন আমাদের নেক্সট ইনটেক কিন্তু হচ্ছে মে এবং সেপ্টেম্বর, সো মে এবং সেপ্টেম্বর 25 জন্য কিন্তু দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাপ্রোচ, এবং আমাদের একটু সময় নিয়ে অ্যাপ্লাই করতে হবে, যাতে আমরা একটু প্রপার টাইমটা পাই ডকুমেন্টেশন অ্যারেঞ্জ করার জন্য, একটা এসওপি লেখার জন্য, কোনো এক্সপ্লেনেশন লেখার জন্য, তাড়াহুড়া যেন না হয়। সেই ক্ষেত্রে একটু টাইম নিয়ে করবেন, আশা করি আপনাদের ভিসা হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে আমরা পাচ্ছি, এবং মানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি মানে ডিমোটিভেটেড হয়ে যাই, আমরা যদি ডিপ্রেশনে আমরা যাই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কেসগুলোকে সলভ করা সম্ভব হবে না। সাহস করতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, এবং মাথায় রাখতে হবে যে আমাকে ফান্ডটা যেন আমি একটু দীর্ঘ সময় ধরে রাখতে পারি, এটা সবচেয়ে ভালো হবে। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই প্রমিনেন্ট আপনাদের সাথে আছেই। প্রমিনেন্ট শুধু এখন কানাডা নিয়ে কাজ করছে তা না, আমরা প্রোফাইল দেখে যদি মনে করি যে না কানাডা তার জন্য ইম্পসিবল একটা ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমাদের ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, আমাদের ইউএসএ আছে, ফিনল্যান্ড আছে, ডেনমার্ক আছে, ইভেন মালয়েশিয়া আছে। সো আমরা 1 by 1 আলোচনা করব পরবর্তী লাইভ সেশনগুলোতে, যেমন অন্যান্য কান্ট্রিগুলোতে কি কি সুযোগ সুবিধাগুলো আছে, সেটা নিয়ে আমরা একসময় অবশ্যই আলোচনা করব বাই সিকোয়েন্স। তো সবাই এই লাইভটি শেয়ার করবেন, এবং যদি কোনো আপনার ফার্দার কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, বা আপনারা হচ্ছে যে ইনবক্স করবেন। এবং যারা কানাডার জন্য সামনে প্রস্তুতি নিচ্ছেন, আইএলস করছেন, যেটা বললাম আর কি, ট্রাই করবে ইচ ব্যান্ডে 6 রাখার জন্য। যদি মনে করেন আপনার মক টেস্টে ভালো স্কোর আসতেছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাটেম্পটা নেবেন, যাতে আপনার আইএলস স্কোরটা কোনোভাবে খারাপ না আসে। পাশাপাশি আপনি পিটি করতে পারেন, বাট ডুওলিঙ্গোর ব্যাপারে আমরা এনকারেজ করি অনলি ফর দ্য অ্যাডমিশন, বাট ভিসার জন্য আইএলস আর পিটিটাই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ সেশনটি শেষ করছি। আল্লাহ হাফেজ।